অপারেশন সিন্দুরের সাফল্যে ভারতবর্ষের আপামর জনসাধারণ দলমত নির্বিশেষে সেনাবাহিনীকে তারিফ করছে। সত্যি তো, তারিফ করারই কথা। আমিও করেছি আমার আগের প্রতিবেদনে, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। ভারতবর্ষ 59 জনের একটা ডেলিগেশন টিম 32টি দেশে পাঠাচ্ছে। এই পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটির ডিসিশন সেটা, এবং এই 59 জন সর্বদল থেকে যাচ্ছে, সমস্ত, শুধু সরকার পক্ষের লোকরা যাচ্ছে না, বিরোধী পক্ষের লোকরাও যাচ্ছে, এবং তারা গিয়ে ভারতের এই সুনাম, এই যে সাফল্য, অপারেশন সিন্দুরের সাফল্য এই 32টি দেশে প্রচার করবে। প্রশ্নটা এখানে নয়, প্রশ্নটা অন্য জায়গায়। আজকে আমার প্রতিবেদনের বিষয়বস্তু হচ্ছে ভারতের বিদেশ নীতি। তো এই প্রতিবেদনের সমস্তটা দেখবেন, শুনবেন, বিচার করবেন, মন্তব্য করবেন। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে। আসুন বিস্তারিত প্রতিবেদনে দেখুন। দলমত নির্বিশেষে আপামর জনগণ আমাদের দেশের সেনাবাহিনীর 3টি বিভাগে, স্থলবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী বায়ুসেনা, সবারই প্রশংসা করছে। প্রশংসা তারিফ করারই তো কথা, কারণ আমরা আমাদের চিরশত্রু পাকিস্তানকে অনেকাংশেই একটা ধ্বংসের মুখেই প্রায় ঠেলে দিয়েছিলাম। কিন্তু ওই তার্কিক একটা ব্যাপার চলে আসলো, ট্রাম্প মাঝখানে ইন্টারফেয়ার করে ফেললো, এবং তারপরে যা ঘটলো সে তো সবারই জানা। আমাদের সিজফায়ার হয়ে গেল, সিজফায়ার চলছে এখনও, কিন্তু অপারেশন সিন্দুর আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী সেটা স্থগিত আছে। অপারেশন সিন্দুরকে কিন্তু ক্লোজ করে দেওয়া হয়নি বা বন্ধ করে দেওয়া হয়নি। প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে বিদেশ নীতি, ভারতের বিদেশ নীতি। আচ্ছা বলুন তো, আমাদের এই যে যুদ্ধ নয়, সন্ত্রাসবাদ দমনের জন্য যে প্রচেষ্টা, এই প্রচেষ্টায় ভারতের সঙ্গে কোন কোন দেশ ছিল আপনি বলতে পারবেন? যদি বলতে পারেন কমেন্টসে জানাবেন, আমি আপনাদের জানাই। ভারতবর্ষের পিছনে কোনো দেশ দাঁড়ায়নি। ইভেন যাদের কাছ থেকে ভারত তেল কেনে, সামরিক সরঞ্জাম কেনে, অস্ত্রশস্ত্র কেনে, সেই দেশগুলিও পর্যন্ত দাঁড়ায়নি। আমরা যে তিমিরে, সেই তিমিরেই দাঁড়িয়ে আছি। কিন্তু ভারতবর্ষের কিন্তু একটাও দেশ যারা মিত্র দেশ হিসাবে পরিচিত, ইসরায়েলকে বাদ দিলে মিত্র দেশ হিসাবে যারা পরিচিত, তারাও কিন্তু আমাদের হয়ে কথা বলেনি। ইভেন ভারতের 100% বিরোধিতা সত্ত্বেও ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড পাকিস্তানকে কিন্তু বিপুল পরিমাণ ঋণ মঞ্জুর করেছে। এর পিছনের কি কারণ সেটা আমি আগের যে বিশ্লেষণ ছিল সেটাতে বিস্তারিত জানিয়েছি, যে আমেরিকা ট্রাম্পের কথা ছাড়া তো এটা চলবে না। ট্রাম্প যেদিন বলবে যে ভাই দিয়ে দাও একে টাকা, তো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বাউন্ড তাদের দেওয়ার জন্য। তো এই টাকা দিয়ে ওরা আবার ওদের কাছ থেকে অস্ত্র কিনবে। মাঝখানে চীন কোনো দেশেই থাকবো না, সন্ত্রাসবাদের বিরুদ্ধে থাকবো, সেখানে যে দল অ্যাক্টিভ ভূমিকা নেবে তার হয়ে কথা বলবো, এটা বলেছিল। কিন্তু যখন এই ঋণটা মঞ্জুর হয়ে গেল, তখন কিন্তু তারা বলল সন্ত্রাসবাদ দমনের পিছনেও আমরা পাকিস্তানের সঙ্গেই থাকব। বিষয়টা ভাবার বিষয়। চীনের কাছ থেকে পাকিস্তান অস্ত্রশস্ত্র কেনে, তো অত পরিমাণ টাকার একটা বিপুল সংখ্যক চীনের কাছ থেকে পাকিস্তান নেবে, আর পাকিস্তানের এই টাকা দিয়ে চীন ডেভেলপ করবে তার নিজস্ব এই যে রাস্তাটা, যেটা পিওকে দিয়ে হচ্ছে, তার ডেভেলপমেন্ট হবে, মাছের তেলে মাছ ভাজা হবে। এখন যেটা প্রশ্ন, যে ভারতের বিদেশ নীতি। দেখুন, বিদেশ নীতিতে আমরা কিন্তু অনেক পিছিয়েই আছি। কারণ কোনো দেশ যখন আমাদের পাশে দাঁড়ালো না, তার মানে আমাদের বিদেশ নীতি দুর্বল। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা পৃথিবীকে কী তালে সামনে আনতে পারলাম? এইখানে প্রশ্ন উঠছে
যে 74টি দেশে প্রথম 5 বছরে 74টি দেশে ঘুরে মোদিজি 2400 কোটি টাকারও বেশি খরচ করে কি আনলেন আমাদের দেশের জন্য, কি করতে পারলেন? এবং পরবর্তী যে টেনিওর চলছে এখন, যে সেকেন্ড টেনিওরে তিনি 36টা দেশে ভ্রমণ করেছেন এবং সেখানে প্রায় 2000 কোটি টাকার উপরে খরচা হয়েছে, মানে প্রায়। আর তারপরে ইয়েতে 24টা দেশে গেছেন এবং টোটাল উনি 151 বার বিদেশে গেছেন, 151 বার বিদেশে গেছেন। আপনারা প্রাইম মিনিস্টার PM ইন্ডিয়ার ওয়েবসাইটে যান, PM ইন্ডিয়ার ওয়েবসাইটে গেলে সমস্ত তথ্য দেওয়া আছে যে তিনি কত টাকা তার পিছনে, এই বিদেশ ভ্রমণের পিছনে খরচা হয়েছে। আজকে সেনাবাহিনীর এত বড় সাফল্যে আমরা আনন্দ প্রকাশ করছি, কিন্তু রেলের টিকিটে দেখুন মোদিজি স্যালুট দিয়ে ছবি বেরিয়ে গেছে, অপারেশন সিন্দুর। কেন কেন সেখানে 3 সেনাবাহিনীর প্রধানদের ছবি নেই? কেন নেই? তাহলে একজন যদি আমাদের, এটা কি মোদিবাবু বা মোদিজি বা মিস্টার নরেন্দ্র মোদি আক্রমণটা করেছিল, না ওই বর্ডারে গিয়ে লড়েছিল তো আমাদের সেনাবাহিনী, 3টে উইংসই লড়েছিল। তাহলে তাদের কেন ছবি থাকবে না? আজকে ভারতবর্ষের বিভিন্ন স্টেশন থেকে শুরু করে, এয়ারপোর্ট থেকে শুরু করে, বাস টার্মিনাস থেকে শুরু করে, পাবলিক প্লেস থেকে শুরু করে সমস্ত জায়গাতে অপারেশন সিন্দুরে মোদিজির ছবি কেন আমাদের সেনাবাহিনীর ছবি থাকবে না? কেন থাকবে না? এটা আমি প্রশ্ন তুললাম। সাফল্য যদি আমরা সেনাবাহিনীর জন্য পেয়ে থাকি, তাহলে সেনাবাহিনীকে গুরুত্ব দেওয়া উচিত ছিল, বাজায় প্রধানমন্ত্রী নিজের ছবি ছাপিয়ে। আজকে রেলের টিকিটে, রেল তো সরকারি পরিষেবা, কেন সেখানে থাকবে? কেন সেখানে নরেন্দ্র মোদীর ছবি থাকবে ওই স্যালুট দেওয়া অবস্থায়? আপনারা হয়তো দেখেছেন। আমার প্রশ্নটা কতটা ন্যায়সঙ্গত সেটা আপনারা বলবেন। কারণ আমরা রাত্রে যে ঘুমাই, ওই সেনাবাহিনীর জওয়ানদের জন্যই ঘুমাই, সেনাবাহিনীর অফিসারদের জন্যই ঘুমাই। আজকে যুদ্ধটাও কিন্তু তারাই করেছেন, তাদের বাড়ির লোকজন মারা গেছে, আমাদেরও তো ক্ষতি হয়েছে। পুঞ্চ সেক্টর কি অবস্থা, রাজৌরি সেক্টর কি অবস্থা, কত লোক, স্কুলের স্টুডেন্টও মারা গেছে। একটা পাঞ্জাবিদের একটা গুরুদ্বারা ভেঙে তছনছ হয়ে গেছে, সেখানেও কয়েকজন পাঞ্জাবি মারা গেছেন। তো তারাও তো আমাদের সহনাগরিক ছিলেন। যেমন আর্মি মারা গেছে, তেমনি পাবলিকও মারা গেছেন। ঠিক আছে, একটা যুদ্ধ যখন হয়, দেশের সার্বভৌম রক্ষা করতে গেলে বা সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে আমাদের বলিদান দিতে হয়, সাধারণ মানুষকে বলিদান দিতে হয়, সেটা আমরা জানি। ভারতবর্ষ 4টে যুদ্ধ করেছে পাকিস্তানের সঙ্গে, একটাও জিততে পারেনি। কিন্তু মোদিজি যে জায়গায় আছে, সেই জায়গাটা কিন্তু নো ওয়ার নো পিস। যুদ্ধ করব না, সম্পূর্ণরূপে যুদ্ধ কোনো দিনই করবেন না, কোনো দিন হবে না। পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের সর্বতভাবে যুদ্ধ, মানে একদম ফাইনাল কোনো দিন হবে না। আমরা যতই চাই, আমরা সাধারণ পাবলিক, আমরা চেঁচাতেই থাকবো, আমরা বলবো যে যুদ্ধ চাই, পাকিস্তানকে মুছে দাও, মানচিত্র থাকবে না, আমাদের সঙ্গে এক করে নাও, পিওকেকে নিয়ে নাও। কিচ্ছু হবে না। নিবে কেন পিওকেকে নিয়ে? ওই অশান্তি, এমনি তো 40 কোটি লুঙ্গি বাহিনীকে সামলানো সম্ভব হচ্ছে না। তারপরে যদি পাকিস্তানের 24 কোটি লুঙ্গি বাহিনী চলে আসে, এই দেশটার কি আর দেশের মর্যাদা পাবে? ওই সবকে, ওদেরকে নিয়ে তো আমাদের আরও বাজে অবস্থা হয়ে যাবে। কেন নিবে? সেটা তো দরকার নেই। আর কারো যুদ্ধ কোনো ব্যাপারে, মানে কোনো সমস্যার সমাধান হতে পারে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে ভারতের বিদেশ নীতি। কেন ভারতের পাশে এই 4 দিনের যুদ্ধে কেউ একজন দাঁড়ালো না? কেউ না, কোনো দেশ না। ট্রাম্প বড়াই করে বলছে, ঠিক আছে, আমি মেনে নিলাম, কিন্তু ট্রাম্প যে বলছে, আজ পর্যন্ত কোনো পেপারে, সংবাদ মাধ্যমে বা কোনো সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া গেছে কি, গদি মিডিয়াতে কথাও আমি বলছি, যে দেখতে পাওয়া গেছে কি যে ট্রাম্প যে ওই যে বললো যে আমি মধ্যস্থতা করে দিলাম, সেটা পাকিস্তান থেমে গেল, ভারত থেমে গেল, আর বাণিজ্য বন্ধ করে দেবো ভয় দেখিয়েছি বলে থেমে গেল, এর প্রতিবাদ করতে আমাদের দেশকে, যে না তোমার ওই কথাতে আমরা করিনি, আমাদের ডিজিএমও কথা হয়েছে, তারপরে আমরা সেটা সমাধান আমরা বন্ধ করেছি। দেখেছেন কোনো সংবাদ মাধ্যমের বা কোনো নিউজ পোর্টাল, কোনো জায়গাতে, সোশ্যাল মিডিয়া বলুন, যে কোনো জায়গাতে বলুন, যে ভারত ট্রাম্পের কথার বিরোধিতা করেছে?
হ্যাঁ, প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা কারো মধ্যস্থতা চাই না, তার মানে এই নয় যে ওই কথাটা কাটা হলো। কথাটা কি কেটেছেন? কাটেননি। সুতরাং ঠিক আছে, মোদিজির হাতে আমাদের দেশ আছে, মোদিজির হাতে আমাদের দেশ সুরক্ষিত, সেটাও আমরা মানি। কিন্তু আমরা যখন ভারতীয়রা দেখি যে যে বা যাদের দ্বারা আমাদের এই শান্তি বা এই একটা বদলাও সন্ত্রাসবাদের বিরুদ্ধে হলো, তাদের কোনো ছবি নেই, তারা কোনো প্রাধান্য পাচ্ছে না, বিদেশ কেন দাঁড়াচ্ছে না? তাহলে মোদিজি কেন এত 151 বার বিদেশে ঘুরে এত কোটি টাকা খরচা করলেন? কেন বিদেশ নীতি আমাদের এখনও স্ট্রং করতে পারলেন না? কেন জয়শঙ্কর এই অপারেশন সিন্দুরের পরেও কয়েকটা জায়গায়, কয়েকটা দেশে, ফ্রান্স, নেদারল্যান্ড, সুইডেন, জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভিয়েতনাম প্রভৃতি দেশের বিদেশ সচিবদের সঙ্গে মিটিং করলেন? তাহলে আর আমার এই 32টা দেশে লোক পাঠানোর দরকারটা কি? তাহলে আমি কেন আবার এই কোটি কোটি টাকা খরচা করে এই লোকগুলিকে পাঠাবো? আমরা সাকসেস পেয়েছি, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এটা জানানোর জন্য? নাকি এখানেও একটা রাজনীতি? এই যে বিরোধীদের দিয়ে সরকারের হয়ে প্রশংসা করানো, বিরোধী দলগুলিও তো এর মধ্যে ইনক্লুড, এই 59 জন মেম্বারের মধ্যে বিরোধীরাও আছেন। যেমন আমাদের রাজ্য থেকে প্রথমে ইউসুফ পাঠানের নাম হয়েছিল, এখন সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন। তো এরা গিয়ে তো ভারতের এই সরকারেরই প্রশংসা করবেন, এটা কি একটা রাজনীতি নয়? তাহলে আমরা কেমন করে বলবো যে আমরা চাই না যে আমাদের সেনাবাহিনীর মধ্যে রাজনীতি ঢুকুক? কিন্তু এই যে পরিবেশ তৈরি হচ্ছে, এই পরিবেশটা কিন্তু মোটেও কিন্তু ভারতের পক্ষে, দেশের পক্ষে সুখকর নয়। জানি না। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে 151 বার বিদেশে গিয়ে ওই আদানি আম্বানিদের হেল্প করা ছাড়া, কারণ প্রচুর খবরে প্রকাশ যে যেখানে মোদিজি গেছেন পরবর্তীকালে সেই সব জায়গায় কিন্তু আদানি, যেসব দেশে গেছেন আদানি আম্বানিরা, তারা গিয়ে কিন্তু ওখানে তাদের কারখানা শিল্প স্থাপন করেছেন। তার মানেটা কি? এটা তো খবরে প্রকাশ, আমার কথা নয়। আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়াতে খুলে দেখতে পাবেন বা সংবাদ মাধ্যমেই জানতে পারবেন যে এই জিনিসগুলি কিন্তু হয়েছে। তাহলে কি পরোক্ষে একটা অন্য জিনিস চলে আসছে না, যেটা আমি হয়তো বলতে পারবো না, এই সোশ্যাল মিডিয়াতে বলা সম্ভব না? তাহলে কিসের ভরসায় বা কিসের ইয়েতে আমরা বিদেশকে, মানে বিদেশি দলগুলিকে বা দেশগুলিকে বিশ্বাস করব বা করব? আমি একটা সিএনএনের একটা খবর দেখছিলাম, সেখানে বলছে যে ভারতের থেকে পাকিস্তানের ইন্টারন্যাশনাল মিডিয়ার উপর আধিপত্য কিন্তু অনেক বেশি, এবং এটা ফ্যাক্ট। এই 7 তারিখ থেকে যুদ্ধ হয়েছে, 7, 8, 9, 10, 7 তারিখ থেকে যে সন্ত্রাসবাদ, যুদ্ধ বলা যাবে না, সন্ত্রাসবাদ দমনের চেষ্টা ভারত করেছে। 8 তারিখ এবং 9 তারিখে পাকিস্তান কিন্তু বিবিসি তো ভারত বিরোধী কথাবার্তাই বলে, বিবিসিকে বাদ দিন, বিবিসি ছাড়াও আল জাজিরাও, এরাও ভারতের বিরুদ্ধে কথাবার্তা বলে। আল জাজিরা টিভি, বিবিসি এবং এছাড়াও সিএনএন থেকে শুরু করে, স্কাই নিউজ থেকে শুরু করে 7টা কি 8টা বিদেশি চ্যানেলকে নিয়ে এসে তারা কিন্তু পিওকেতে ভারত যে ক্ষতিগুলি করেছে সেগুলি কিন্তু দেখিয়েছে। আখেরে আমাদেরই মঙ্গল হয়েছে, আমি সেটা বলবো না, কিন্তু ভারতবর্ষ কি একটাও বিদেশি মিডিয়াকে আনতে পেরেছে? আনেনি। টাইমস অফ ইন্ডিয়া খুলে দেখুন, নাই, পরিষ্কার লেখা আছে যে এখানে এগিয়ে গেছে পাকিস্তান। তাহলে আমাদের বিদেশ নীতি কতটা দুর্বল? তাহলে এত দেশ ভ্রমণ করে বিদেশ নীতি যদি স্ট্রং না হয়, বিদেশ মন্ত্রী, বিদেশ সচিবদের সঙ্গে কথাবার্তা বলেও যদি স্ট্রং না হয়, তাহলে 32টা দেশে এই 59 জন প্রতিনিধি, ক্যাবিনেট পর্যায়ের যারা, তাদেরকে পাঠানো হচ্ছে, কি লাভ হবে? তারা গিয়ে বলবে যে আমরা সন্ত্রাসের শিকার, আমরা এই করছি ওই করছি। পাকিস্তান বলছে ভারত কি সন্ত্রাসের শিকার? তার থেকে বেশি শিকার আমাদের। 1 লক্ষের উপরে লোক গত 5 বছরে মারা গেছে পাকিস্তানের সন্ত্রাসে। বালুচিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে পাকিস্তানকে নিয়ে যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টে কিন্তু ওরা বলছে যে ওরা কতজন মারা যায়, সারা বছরে 100 জনও মারা যায় না। আমাদের দেশে 1 লক্ষ লোক মারা গেছে, এবং এটা এস্টাবলিশ করেছে
ইউনাইটেড নেশনে পাকিস্তান ভারতকে বসিয়ে রেখে এস্টাবলিশ করেছে যে আমরা সন্ত্রাসের ভারতের থেকেও বড় বড় রকমের শিকার। তাহলে উচিত ছিল না কি পাকিস্তানকে মুছে দেওয়া? উচিত ছিল না কি যে খোলা ছুট দিয়ে দেওয়ার পরে তাদেরকে আর মানে সেনাবাহিনীকে আর আটকে না দেওয়া? গেছে পাকিস্তানের পরমাণু ইউনিটের কিছুটা অংশ হয়তো ড্যামেজ হয়েছে, ভারত ক্যাপচার করে ওইটা রিপেয়ার করতেই পারত, কিন্তু তার আগে দেশটা তো নিজেদের ইয়েতে আসতো। তো বিদেশ নীতিতে আমরা অনেক পিছিয়ে, এবং আমার প্রশ্নটা 151টা দেশ ভ্রমণ করার পরে কয়েক হাজার কোটি টাকা, মানে কয়েক হাজার মানে কি 1-2 টাকা না, 1-2 হাজার কোটি টাকা না, 4-5 হাজার কোটি টাকা খরচা হয়ে যাওয়ার পরেও ভারতবর্ষের পিছনে যুদ্ধে কেউ দাঁড়ালো না কেন? ইভেন রাশিয়া পর্যন্ত, রাশিয়ার কাছ থেকে তেল নিই আমরা, হ্যাঁ রাশিয়ার S-400 আমাদের বাঁচিয়েছে, ভালো কথা, কিন্তু প্রশ্নটা তো থেকে যাচ্ছে যে তারাও তো মুখ খুলে বলল না যে আমরা ভারতের সঙ্গে, ভারত যা করবে তাতে সাথ দেব। কোনো দেশই বলেনি। ইসরায়েলও খুলে ওইভাবে বলেনি যে আমরা ভারতের সঙ্গে আছি, বন্ধুত্ব আলাদা জায়গায়, কিন্তু একটা সমস্যা দাঁড়ালে সে যদি পাশে এসে না দাঁড়ায় তাহলে কিন্তু সেভাবে, হ্যাঁ ইসরায়েল পয়সা নেয়, জিনিস দেয়। ইসরায়েল কি বিনা পয়সায় আমাদের অস্ত্রগুলি দেয়? দেয় না। আজকে ভারতকে বলতে হচ্ছে যে আমরা আমাদের নিজেদের, এটার পিছনেও কিন্তু পলিটিক্স আছে। আমি মানলাম ভারতবর্ষের মেক ইন ইন্ডিয়া যেটা স্কিম, সেই স্কিমে যে অস্ত্রশস্ত্র ভারত বানাচ্ছে অত্যন্ত উন্নত মানের, এবং অনেক বিদেশি দেশগুলি এখন আমাদের কাছ থেকে অস্ত্র কেনার জন্য লাইনে দাঁড়িয়ে আছে, মানলাম। কিন্তু এটা তো এই নয় যে ইসরায়েল বা রাশিয়ান তারা আমাদেরকে যে জিনিসগুলি দিয়েছে সেটা আমরা অস্বীকার করব। অস্বীকার তো করতে পারি না। আমরা কোটি কোটি ডলার দিয়ে সেগুলি কিনে নিয়ে এসেছি এবং আমাদের সুরক্ষা খাতে সেগুলিকে ব্যবহার করছি। কিন্তু এই যে মেক ইন ইন্ডিয়া, এখন তো বলতে মানে বাধ্য হচ্ছি যে রাশিয়া এবং ইসরায়েল সেইভাবে পাশে না দাঁড়ানোতে ভারতকে বলতে হচ্ছে যে আমরা আমাদের অস্ত্রই ব্যবহার করেছি। হয়তো করেছি, ঠিকই আছে, আমরা করেছি, কিন্তু এটাও তো হতে পারে যে এটাও একটা রাজনীতি। যাই হোক, আমি বিদেশ নীতি সম্বন্ধে যতটুকু খোঁজখবর রাখি বা বিদেশ দিয়ে আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করলাম যে 151 বার বিদেশ ভ্রমণ করেও সমস্ত জায়গায় ঘুরেও মোদিজি আমাদের পাশে কাউকে দাঁড় করাতে পারলেন না। এই মানে সাময়িক যে সন্ত্রাসবাদ দমনের যুদ্ধ 4 দিনের পাকিস্তানের পারলেন না, IMFকে ঋণ দেওয়া থেকে সরাতে পারলেন না। বিদেশ নীতিটা কিন্তু পঙ্গুই আছে, এখনও ধরে নেওয়া যায়। এর থেকে অনেক কম ডক্টর মনমোহন সিং কংগ্রেস আমলে 2 বার তিনি প্রধানমন্ত্রী ছিলেন, 2টো টেনিয়র, উনি অনেক কম 74 বার, টোটাল 74 বার উনি বিদেশ ভ্রমণ করেছিলেন। টাকাও কম খরচ হয়েছিল, কিন্তু অনেকাংশে অনেকটা জায়গায় কেননা মনে হয় যে বিদেশ নীতিটা তখন কিছুটা হলেও ইন্ডিয়ার ফেভারেই ছিল, যেটা এখন মনে হচ্ছে এই যুদ্ধের পরে, এই যুদ্ধটা মানে সন্ত্রাসবাদ দমনের যুদ্ধটা না হলে আমরা বুঝতেই পারতাম না যে ভারতের সঙ্গে কারা শত্রু বা কারা মিত্রতা হিসাবে আছে। যাই হোক, আমার এই প্রতিবেদন এইখানেই। কখনোই আমি চাই না যে দেশের সেনাবাহিনীকে আমরা পিছনে রেখে আমাদের নিজেদের গরিমা প্রকাশ করার জন্য ছবি ছাপা বা ছবি দিয়ে প্রচার করি। এটা আমার রাজ্যেও আমি দেখি যে এখানকার যিনি দলনেত্রী তিনি বিভিন্নভাবে, যে গত 2 দিন ধরে উত্তরবঙ্গ সফরে আছেন, শিলিগুড়িতে মানে মনে হচ্ছে যেন মুখ্যমন্ত্রীকে কেউ চেনেন না, মানে 1 ইঞ্চি পর 1 ফিট পর পর ওই তার মুখের ছবি দিয়ে প্রচার হচ্ছে। কেন? এটা গভর্নমেন্টের টাকা, সরকারের টাকা, আমাদের ট্যাক্সের টাকা খরচা করে কেন হবে? আমার যদি নীতি ঠিক থাকে, আমার যদি নিয়ত ঠিক থাকে, তাহলে এসবের প্রয়োজনীয়তাটা কোথায়? তো তেমনি আমি নরেন্দ্র মোদীকেও দেখলাম যে রেলের টিকিটে পর্যন্ত বেরিয়ে গেছে তার অপারেশন সিন্দুর যেন তিনি সাকসেস করেছেন। হয়তো তার বুদ্ধি লাগিয়েছেন, কিন্তু
যুদ্ধ তো তিনি করেননি, যুদ্ধ যারা করেছেন সেই 3 সেনাবাহিনী, তাদের যদি তার সঙ্গে ছবিগুলি থাকতো তাহলে আমরা বলতাম যে হ্যাঁ, ভারতবর্ষ সত্যি সত্যি একটা মানে সঠিক জায়গায় আছে এবং সঠিক। কিন্তু এই সরকারও যে সব সঠিক জায়গায় আছে সেটা কিন্তু আমরা এখনও ঠিকভাবে মেনে নিতে পারছি না। যেমন মেনে নিতে পারছি না ভ্রষ্টাচারকে, না খাউঙ্গা না খানে দুঙ্গা মন্তব্যটা এতটাই বেড়ে গেছে যে না খাউঙ্গা ঠিক আছে, কিন্তু খানে দুঙ্গা ব্যাপারটা এতটাই বেড়ে গেছে, সেইটা নিয়ে ভারত সরকারের কোনো স্টেপ নেই, কোনো রকমই ব্যবস্থা করা যায় না। যাই হোক, আজ এই পর্যন্তই। যদি প্রতিবেদনটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।